ভারতবাসী হিসাবে আজকে আমাদের কাছে একটা খুব ভালো লাগার দিন। ঠিক যেরকম অভিনন্দন বর্তমান যখন ভারতে ফেরত আসে পুলওয়ামার ঘটনার পর, বালাকোট ঘটনা, এবং তারপর আপনারা জানেন যে F-16 পাঠিয়ে আমেরিকা পর্যদস্ত করতে, আমেরিকার যে F-16 এই বিমান পাকিস্তান পাঠিয়ে ভারতে পর্যদস্ত করতে চেয়েছিল, ভারতের আকাশ সীমাকে তছনছ করে দিতে চেয়েছিল। সে সময় পাল্টা জবাব, এবং জবাব দিতে গিয়ে পাকিস্তানের হাতে গ্রেপ্তার হওয়া অভিনন্দন বর্তমান, তাকে ফিরিয়ে আনবার দিন যেরকম কয়েক কোটি মানুষ টিভিতে সেই প্রত্যাবর্তনের ছবিটা দেখবার জন্য অপেক্ষা করেছিলেন, আজকে খানিকটা অজান্তে হলেও আজকে যখন PK সাউ, পূর্ণম কুমার সাউ, তার সঙ্গে একটা বাংলার ওতপ্রোত যোগ রয়েছে, তার বাড়ি হচ্ছে বাংলার হুগলিতে, পশ্চিমবঙ্গের হুগলিতে, এই ভারতীয় সেনা প্রায় 22 দিন পর যখন দেশের মাটিতে আবার ফেরত আনলো ভারতবর্ষ, তাকে ফেরত দিল পাকিস্তান, তাকে কার্যত দিতে বাধ্য হলো, এরপরে একজন ভারতীয় হিসাবে আমাদের আজকে গর্বের দিন বলে আমার মনে হয়। তবে এটাও টিভিতে প্রোগ্রাম করতে বসে আমার বারবার করে মনে হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে মনে হয়েছে, বা বিভিন্ন ঘটনাক্রম দেখে মনে হয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষই যে মনে প্রাণে ভারতীয় সেটা কিন্তু নয়। তাদের কাছে এই প্রত্যাবর্তন কীরকম তার ব্যাখ্যা আমি অন্ততপক্ষে আজকের এই মঞ্চ থেকে দিতে পারবো না, কিন্তু বিভিন্ন জায়গায়, নানান সোশ্যাল মিডিয়ায়, রাস্তাঘাটে বিভিন্ন পোস্ট, মানুষের বক্তব্য অনেক জায়গা থেকে আসছে। গতকাল বারাসাতেও একটা ঘটনা ঘটেছে, আমি শুধু দেখছিলাম। এরপরে খুবই মানে নিজের কাছেই খুব ডাউটফুল মনে হয়, নিজেকে খুব নিজের উপরেই সন্দেহ করতে বারবার করে ইচ্ছে করে যে এই যে ভারতীয় হিসাবে আমরা গর্ব করি ভারত সেনার সাফল্যে, ভারতীয় সেনার প্রত্যাবর্তনে, আসলে যুদ্ধটা শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে নয়, আরও অন্য কারোর সঙ্গে, এটাও মাথায় রাখতে হয়তো হবে আজকের দিনে, আজকে আমাদের দাঁড়িয়ে। কারণ যদি আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি, আমরা যদি কম্প্যাক্ট ইন্ডিয়ার কথা বলি, প্রোগ্রেসিভ ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, তাহলে আজকে এটাও আমাদের আগামী দিনে ভাবা প্রয়োজন। ভারতে থাকা মানেই তিনি ভারতীয়, হয়তো এটা নন। তবে আজকে সেই ছবি প্রথমে আপনাদেরকে দেখাবো। পূর্ণম কুমার সাউয়ের ফিরে আসার পর তার বাড়িতে মিষ্টি মুখের ছবি আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। তার বর্ষিয়ান পিতা, তিনি আজকে খুব খুশি। তিনি গতকাল বা পরশুই বলছিলেন যে এবার আমি 7 দিন দেখব, তারপর আমাকে দিল্লিতে যেতে হবে। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী, তিনি দিল্লিতে গেছিলেন, BSF এর যে দপ্তর, সেখানে তিনি কথা বলেছেন, হাই কমান্ডার্স অফিসিয়ালদের সঙ্গে কথাও তার হয়েছিল। খানিকটা মানসিকভাবে ভেঙে পড়া একটি পরিবার, এবং এই যে খুশি দেখছেন, মিষ্টি বিতরণের ছবি, আজকে বিভিন্ন বয়স্ক মানুষেরা, বাড়ির পরিবারের নানান সদস্য রয়েছেন, এটা আমাদের কাছে ভীষণভাবে আনন্দের বিষয়। এবং আনন্দের বিষয় শুধুমাত্র একজন সেনাকে ফেরত নিয়ে আসার জন্য নয়, প্রতিরক্ষা নীতি বা বিদেশ নীতি ভারত আজকে কোন জায়গায় গেছে, আমি সমস্ত পলিটিক্যাল ব্যারিয়ারের উপরে উঠে এই খুশি সারা ভারতীয়দের জন্য এই ছবি। ওই জন্য আজকে প্রথম আমি আমার প্রডিউসারকে বলেছিলাম যে এই ছবিটা দিয়ে আমরা শুরু করব আজকে, কারণ এই ছবি শুধুমাত্র পূর্ণমের পরিবারের জয় নয়, তার স্ত্রীর সিঁথির সিঁদুর। তিনি আজকে বলেছেন যে প্রধানমন্ত্রী যেরকম পেহেলগামের 26 জনের সিঁথির সিঁদুরের জবাব তিনি দিয়েছেন, একই রকমভাবে আজকে আমার সিঁথির সিঁদুরের মূল্য আমি বুঝতে পারলাম বা পেলাম, আমার স্বামীকে ফিরে পেলাম। যদিও বাড়িতে আসেননি পূর্ণম, আরও কিছু ম্যান্ডেটরি কিছু অ্যাক্টিভিটিস আছে, তারপরে উনি আসবেন। এবার শোনাবো যে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী তিনি কি বলছেন, এবং পাশাপাশি আরেকটা জায়গা না বললেই নয়, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভূমিকারও আমরা এখানে প্রশংসা করি। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার করে ফোনে কথা হয়েছে, বারবার করে তিনি আশ্বস্ত করেছেন। এবং সব থেকে যেটা বড় কথা, যে গত 10 দিনে আমরা দেখতে পাইনি একবারও, এটা এখানে যারা বিজেপির কোর নেতা রয়েছেন, মনিদার মতো মানুষেরাও স্বীকার করবেন, যে রাজ্য সরকারের অবস্থান এখন এই মুহূর্তে কিন্তু আমরা সমালোচনা করতে পারবো না, বা মুখ্যমন্ত্রীর যে অবস্থান তা নিয়ে সমালোচনা আমরা করতে পারবো না, তার কোনো জায়গা নেই। আমি একদম প্রথম প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলছেন পূর্ণমের স্ত্রী আমি একবার শোনাবো। প্রথম যখন তার কাছে খবর আসলো আজকে সকাল 10:30 নাগাদ, তারপর তিনি কি বলেছেন শুনবো। मैडम सबसे बड़ी बात तो 20 दिन वो हमारे देश में नहीं थे, पाकिस्तान की तरफ से अरेस्ट हो गए थे। तो आज तो बहुत ही खुशी हुई, सुबह में ही फोन आया था CO साहब का वहाँ से कि देखिए वो PK साहब आ गए हैं, इंडिया आ चुके हैं, टेंशन मत लीजिए, वो एकदम सही सलामत है, आप टेंशन मत लीजिए, बिल्कुल ठीक है। और मेरे हस्बैंड ने भी मुझे वीडियो कॉल किया था, एकदम टोटली वो फिट है, फिजिकली फिट है।
चाहेंगे? जी जरूर, देखिए हमारे सरकार मोदी जी है तो सब चीज पॉसिबल है, क्योंकि देखिए जो 22 तारीख को जो पहलगाम अटैक हुआ था, उन्होंने 15 से 20 दिन में जो ऑपरेशन सिंदूर करके सबके सुहाग का बदला लिया, जिसका नाम रखा गया था ऑपरेशन सिंदूर। उसके 3 से 4 दिन बाद मेरे सुहाग को उन्होंने रिटर्न लाया है, तो मैं उनको हाथ जोड़ के बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। এক এক মুহূর্তের জন্য আমার কখনোই এই গত 10-15 দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বাদ দিয়ে বিজেপির লিডার মনে হয়নি। বিশ্বাস করুন, আজকে এই পুণ্যম কমেশ বিজেপির যারা রিপ্রেজেন্টেটিভ এখানে আসেন, অফিসিয়াল গেস্ট স্পোক পার্সন আসেন, তারা তো বলেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। আজকে একটা পরিবার, সেনা পরিবারের একজন সদস্য বলছেন যে মোদি হ্যায় তো পসিবল হ্যায়। ঠিক আছে, আমরা এর উপর সমালোচনা থাকবে, বিরোধীরা বলবেন, ডেফিনেটলি বলবেন, তাদেরও বলার জায়গা রয়েছে, কিন্তু একটা পরিবার আজকে এন্ডোর্স করছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর ভূমিকা, মুখ্যমন্ত্রী বারবার ফোন করেছেন, ফোনে বার্তালাপের সময় মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন, এই শুভ খবর, ভালো খবর, আনন্দের খবরের পরে একবার শোনাবো আপনাদের, শুনুন। হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন, আপনি কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। আমি যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না, আমি তো আপনাকে বলেই দিয়েছিলাম ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, দেখুন আপনার কথায় তো আপনি আমাকে বললেন কি আপনাকে কোথাও যাওয়া দরকার নেই, আপনি ঘরে থাকুন, আমি ঠিক ওনাকে নিয়ে আসবো। আর দেখুন, আপনি আমার সাথে 3 দিন কথা বললেন ম্যাডাম, আজ 4th ডে উনি চলে এসেছেন। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, হ্যাঁ খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না। নো প্রবলেম, ঠিক আছে, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আর এবার আমাদের প্রতিনিধি গিয়ে সরাসরি জিজ্ঞেস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তালাপ এবং সেই সম্পর্কে কি বলবেন। একবার উনি বলছেন যে মোদি হ্যায় তো পসিবল হ্যায়, এভরিথিং ইজ মুমকিন ইফ মোদি ইজ দেয়ার। দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান। আমি আবারও বলছি, এই অনুষ্ঠানে সংকীর্ণ তৃণমূল বিজেপি টেনে আনাটা আমার মনে হয় যুক্তিসঙ্গত হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। কি বলেছেন শোনাবো। সকালে উনি ফোন করেছিলেন, তো উনি বললেন कि हमारा देश का जो भाई है वो चला आया है, टेंशन मत लीजिए। तो एक्चुअली उन्होंने उनको भाई बनाया, जो मुझे बहुत अच्छा लगा। मुझे भी कह रही थी कि आप मेरी बहन की तरह है, ज़्यादा टेंशन मत लीजिए, मैं आपका दर्द समझ रही हूँ कि आपके ऊपर अभी क्या बीत रही हैं। तो कहीं ना कहीं देखिए, सबका योगदान से ही वो यहाँ आए हैं भारत। जैसे हमारे चेयरमैन भैया शुरू दिन से हमारे साथ थे, कल्याण साहब जी है, हमारे स्टेट की जो सीएम दीदी है ममता दीदी, फिर हमारे देश के सरकार है नरेंद्र मोदी जी, सबको हाथ जोड़ के धन्यवाद कि कहीं ना कहीं आपके योगदान से ही मेरे हस्बैंड मेरे पास आए रिटर्न। हाँ ना, तो मैं दीदी से कहा था, ममता दीदी से मैंने कहा था कि मैडम मैं दिल्ली जाना चाहता हूँ। तो उन्होंने कहा देखिए आपका शरीर अभी ऐसा है, प्रेगनेंसी में आप ज़्यादा ट्रैवल मत कीजिए, आप 1 वीक हम लोग को टाइम दीजिए, 1 वीक के अंदर ही हम लोग आपको न्यूज़ देंगे, कुछ गुड न्यूज़ आपको मिलेगा। तो देखिए आज तो 5वां दिन है और वो आ गए हैं। আস্তে আস্তে সময় আসলে জানা যাবে যে ভারত কি স্ট্র্যাটেজিক স্টেপ নিয়েছিল এই ক্ষেত্রে। হয়তো বা কোনো সূত্র থেকে আপনি জানতেও পারতে পারেন বা নাও পারতে পারেন। তবে অভিনন্দন বর্তমানের যখন রিলিজ হলো তখন জানা যায়নি, বহুদিন পর, যেটা এই রিসেন্ট আমরা একটা ম্যাগাজিন এক জায়গায় আমি পড়ছিলাম, একজন সেনা অফিসারের আত্মবিবরণী, তিনি লিখছেন যে এই সময়ে ভারত অল আউট অ্যাকশনে যাওয়ার কথা ভেবেছিল এবং যদি অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়া না হতো তাহলে পাকিস্তানের ওপর মিসাইল অ্যাটাক, আমি আবারও রিপিট এগেইন, মিসাইল অ্যাটাক করবার কথা ভারত ভেবেছিল যদি অভিনন্দন বর্তমান ফেরত না আসেন। ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ঘটনা আপনাদের মনে আছে আশা করি। তো আজকে আমরা আলোচনায় আসব এই যে ভারতের বর্তমানে যে স্ট্যান্ড পয়েন্ট, বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে ভারত বুক চওড়া করে, আমি আবারও বলছি, এই অনুষ্ঠান দেখে কারোর কোনো ভাবার কারণ নেই যে এখানে বিজেপি আর তৃণমূলের প্রোপাগান্ডা করতে আমি বসেছি। নো, ভারতের যে বর্তমান অবস্থান তার কাছে মাথা নত করতে হবে অনেক দেশকে। এটা খুব পরিষ্কার গত কয়েকদিনের ঘটনার যে ক্রম সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আজকে আমি আলোচনায় বিস্তারিত এই বিষয়ের উপর অ্যানালিসিস করব। পাশাপাশি আপনাদের জন্য এটাও থাকবে আজকের অনুষ্ঠানে যে আমেরিকার ভূমিকা, আমেরিকার সঙ্গে ভারতের ব্যবসা একটা সম্পর্কের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প,
আবার তিনি পাকিস্তানের সঙ্গেও ব্যবসার কথা বলছেন আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ভারত আর পাকিস্তানকে একই মঞ্চে রাখছেন ডোনাল্ড ট্রাম্প। এটা নিয়ে প্রচুর আলোচনার জায়গা আছে, এই বিষয়ে আমরা আলোচনা করব আজকে। আমি পরিচয় করে দিই যারা আজকের আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন। খুব ভালো লাগছে আজকে স্টুডিওতে শুভাশিস দাকে পেয়ে। শুভাশিস ব্যানার্জি মানে আমার সঙ্গে প্রথম আজকে স্টুডিওতে, এর আগে অনলাইনে বার দুয়েক কথা হয়েছে। স্বাগত জানাই কূটনৈতিক বিশেষজ্ঞ হিসাবে শুভাশিস দাকে আজকে স্টুডিওতে স্বাগত। মনিদা আমাদের বহুদিনের পুরনো গেস্ট, আজকে মনিদারও খুব ভালো লাগবার কথা, কারণ জাতীয়তাবোধের কথা তো বিজেপি সবসময় বলে। যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম ভারতের জাতীয় পতাকা নিয়ে মানুষ বেরিয়েছেন রাস্তায়, এবং এটা কিন্তু তৃণমূলও একটা মানে তাদের একটা প্ল্যান বলেছেন সামনে যে তারাও রাস্তায় বেরোবেন, বীর সেনানী এবং শহীদদেরকে তারা সম্মান জানাবেন। মনিদা আজকে বলবেন এই বিষয়ে। মনিদা রয়েছেন আমাদের সঙ্গে। শক্তি মৈত্র জাতীয় কংগ্রেস নেতা, আমাদের পরিচিত শক্তিদা আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, স্বাগত জানাবো শক্তিদাকে। রাজনৈতিক বিশ্লেষক আলোচক ঝন্টুদা, অধ্যাপক ঝন্টু বড়াইকেও স্বাগত জানাই। ঝন্টুদা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমি ঝন্টুদাকে দিয়ে আজকে শুরু করতে ইচ্ছে করছি। ঝন্টুদি যদিও একটু পরে বলা পছন্দ করেন, কিন্তু তবু ঝন্টুদা আজকে এই যে নীতির উপর দাঁড়িয়ে ভারত খুব মানে আমরা এর আগেও দেখেছি বহু বন্দী তারা ফেরত আসতে পারেননি অনেক ক্ষেত্রে। আমরা সেই সমস্ত স্যাড এপিসোডগুলো এখনো ভুলিনি, কিন্তু আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি এই ধরুন পুলওয়ামা ঘটনার পর বা এই ঘটনাটা নিয়েও ভারত খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা পজিশনে দাঁড়িয়ে। এই যে কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রী রাতের 8টায়, মানে যখন আমি শনিবার প্রোগ্রাম করছিলাম, রাত 8টায় প্রধানমন্ত্রীর ভাষণে একদম স্ট্রেট, মানে এর থেকে স্পষ্ট বক্তব্য আমি মোদির খুব কম শুনেছি। খুব পরিষ্কার অবস্থান ভারত জানাচ্ছে। এই যে স্পষ্ট করে নিজের অবস্থান জানানো, আত্মনির্ভরতার দিকে ভারতকে কতটা এগিয়ে নিতে পেরেছে, বা এখন এই মুহূর্তে এই ধরনের রিলিজ যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে? না দেবাশিস, আজকে একজন জওয়ানকে দীর্ঘ বেশ কিছুদিন বন্দি রাখার পরে পাকিস্তান ছাড়তে বাধ্য হলো, আমি আবার বলছি ছাড়তে বাধ্য হলো, এটা কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্রনীতির একটা সফলতম প্রায়োগিক দিক। আমি আবারও বলছি, দেখো পাকিস্তানে ভারতবর্ষের স্বাধীনতার পরে 8 দশকে যত বন্দি, যুদ্ধবন্দী মূলত, যারা জেনিভা কনভেনশন বা অন্যান্য কনভেনশনের আয়তায় সুরক্ষিত থাকার কথা, তারা কার্যত কেউ বেঁচে আসতে পারেনি বা তাদের অনেকে ট্রেস পাওয়া যায়নি। শেষতম সর্বজিতের করুণ পরিস্থিতি তোমরা দেখেছো যে তারা আন্তর্জাতিক আদালত কিংবা তাদের দেশের আদালতের এটাকে অমান্য করে তাকে মেরে ফেলেছে, মানে রাষ্ট্রীয় মদতে মেরে ফেলা হয়েছে, যাতে রাষ্ট্র মেরেছে এমনভাবে ক্যাটাগরাইজ করা যায় না, ওদের দেশের ক্রিমিনাল না মেরেছে বলে স্ট্যান্ড করানো হলো। মানে কিন্তু জেলের মধ্যে মৃত্যু মানে সেটাকে আমরা রাষ্ট্রের দায়িত্ব বলে ধরতে না, সেটাকে ওরা বলেছে ক্রিমিনাল একটা ইয়ের মধ্যে মারা গেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, এটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা যেন বড় সাফল্য, এটা যেমন ঠিক কথা, আবার এখানে কতগুলো দেখো রাজনীতি ছাড়া তো কোনো কিছুই হয় না। ভারতবর্ষের মতো বহুদলীয় ব্যবস্থায় আভ্যন্তরীণ রাজনীতিটার সাথে আন্তর্জাতিক রাজনীতির একটা সাযুজ্যতা থাকে, এটা অস্বীকারের জায়গা নেই। বেশ 3 দিন আগে একদম রাজধর্ম মেনে এ রাজ্যের এক অন্যতম বাসিন্দার পাশে দাঁড়িয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে বলতে শোনা যাচ্ছিল তার গোপন সোর্সের মাধ্যমে তিনি চেষ্টা করবেন। এবার প্রশ্নটা হচ্ছে, সব ঠিক, রাজধর্ম তিনি করেছেন, কিন্তু গোপন সোর্সটা কি, এটা যেমন একটা বড় কথা। দ্বিতীয় সবচেয়ে বড় কথা, আজকে যদি তুমি দেখো পুনমের ছাড়ানোটা, এখনো পর্যন্ত বিদেশ দপ্তর এটাকে ক্ল্যারিফাই করেছে, তাদের একটা বড় ধরনের আলোচনাতেই এটা সফলভাবে এই কার্যটা সিদ্ধ হয়েছে। কিন্তু তুমি তৃণমূলের একাধিক আইটি সেলের মেম্বারদের সোশ্যাল নেটওয়ার্কের অবস্থানটা দেখো, এবং সেটা কার্যত তৃণমূলের একদম সরকারি ওয়েবসাইট থেকে যেহেতু এটাকে বাধা দেওয়া হয়নি, তাহলে ধরা হয় তৃণমূলেরও স্ট্যান্ড এটা, যে মুখ্যমন্ত্রীর চাপে বা গোপন মানে কৌশলে ছাড়া পেয়েছে। এখানে কিন্তু কতগুলো প্রশ্ন দেবাশিস উঠে আসে, কারণ আমি এটা নিয়ে প্রশ্ন, তুমি প্রথমেই শুরু করেছিলে আজকে রাজনীতির কুটকাচালি হবে না, কিন্তু এটা ক্লিয়ার করা দরকার যে ভারতবর্ষের সংবিধানের অন্যতম বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর একটা কমেন্ট্রি অন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 8ম সংস্করণ বেরিয়েছিল 2011 সালে, তারপরে সেটা কিন্তু আর চেঞ্জ হয়নি। সেখানে
স্পষ্টত তিনি দেখিয়েছিলেন যে 253 থেকে 263 এই ধারাগুলো কার্যত পররাষ্ট্রনীতির জন্য সংরক্ষিত। এই পররাষ্ট্রনীতির এই সংরক্ষিত অংশগুলোতে তোমাকে একদম পরিষ্কার বলা আছে ভারত সরকার এই পররাষ্ট্রনীতিগুলো কার্যকর করবে, সেখানে প্রাদেশিক কোনো নেতৃত্ব সে যত ক্ষমতাশালী হোক না কেন তার কোনো নাক গলানোর ন্যূনতম ভূমিকায়ন তারা রাখেনি। এমনকি কোনো প্রাদেশিক রাজ্যের প্রশাসনিক প্রধান বা অন্য কেউ যদি ভারতবর্ষে রিপ্রেজেন্ট করেন কোনো একটা আর্থিক বা পলিটিক্যাল ইস্যুতে অন্য দেশে, তা তথাপি তাকে স্বরাষ্ট্র মন্ত্রকের পারমিশন নিয়ে যেতে হয়। তার একটা নজির চায়নায় রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু বছর আগে যেতে চেয়েছিল দুবার, স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু সেটাকে শটাশট ক্যান্সেল করে দিয়েছিল, তুমি খেয়াল রাখবে। ফলে এই জায়গায় এই ক্লেমটা কিন্তু সংবিধান প্রদত্ত নয়, অন্তত সংবিধান এটাকে পারমিট করে না। এবার তৃতীয় প্রশ্নটা তুমি যেটা টাচ করলে, আমেরিকা পাকিস্তান এবং আমি আমেরিকার ইস্যুটা ঝন্টুদা আমি একটু পরে আসি। ফার্স্ট রাউন্ডে শাহিন এখানে এসছে। শাহিন, এই যে পরিষ্কারভাবে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, আমি এই নিয়ে কোনো আলোচনা করতে চাইছি না। রাজ্যের প্রধান প্রশাসনিক প্রধান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা আমি প্রশংসা করি ডেফিনেটলি, এবং তিনি বলেছেন আমি অন্যভাবে ফিরিয়ে আনবো। এটা নিয়ে প্রশ্ন উঠছে যে অন্যভাবে সেই সোর্সটা কী, তাহলে ফিরিয়ে আনবেন একজন মানে যুদ্ধবন্দীকে, হ্যাঁ, প্রিজনার অফ ওয়ারকে কীভাবে? যাই হোক, আমি সেটাও জিজ্ঞেস করছি না। তোমরা খুশি কিনা বা কিভাবে দেখছো বিষয়টাকে? অবশ্যই খুশি, এবং প্রথম দিন থেকেই যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ ব্যানার্জি একজন সাংসদ হওয়ার স্বরূপ এবং একজন পশ্চিমবাংলার গার্জিয়ান স্বরূপ যেভাবে লেগেছিল, এবার জন্টুদা ঠিকই বলেছে যে আইন আছে এবং আইনে সেখানে আমাদের কেন্দ্রের উপর নির্ভরশীল, মানে যে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেখানে পররাষ্ট্রনীতি টোটালটাই সেন্ট্রাল উপর নির্ভর করছে। কিন্তু তাকে সেন্ট্রাল উপর একটা চাপ দেওয়ার দরকার পড়ে, তো তুমি দেখবে তার আগে বিভিন্ন ক্ষেত্রে আমি দেখছিলাম যে যাদের ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে নিয়ে যতটা তোড়জোড়, এই বাংলার ছেলে বলে একে নিয়ে এতটা তোড়জোড় আমরা কিন্তু লক্ষ্য করছি, বারবার কিন্তু বলতে হচ্ছিল। মানে তোড়জোড়টা তোমরা মানে কোথায় গিয়ে দেখতে দেখো আজ তুমি দেখো যে পরিমাণ হাঙ্গামা আগে অভিনন্দনকে নিয়ে হয়েছিল, সেই পরিমাণ হাঙ্গামা কিন্তু মিডিয়া প্রোপাগান্ডার কথা তুমি কেন না, তোমরা যে পরিমাণ আলোচনা অভিনন্দনকে নিয়ে হয়েছিল সেই পরিমাণ কিন্তু আলোচনা একে নিয়ে হয়নি। মানে তুমি কোয়ান্টিটি অফ ডিসকাশন এবং প্যানেল, টিভি প্যানেল বা সোশ্যাল মিডিয়ার আলোচনার কথা সাধারণ মানুষের বলো, এবং তুমি যদি বলো কেন্দ্রীয় সরকারের মানে পূর্ণাম সাউকে নিয়ে সিএন কোনোদিন প্যানেল করেনি কেন? এটাই না সেটা বলতে চাইছি না, আরো অন্যান্য চ্যানেলগুলো তো আছে, তাই না? শুধু সিএন কে কেন বলবো? দোষারোপ করতে লাভ নেই, শুধু সিএন কে দোষারোপ করতে লাভ নেই। আচ্ছা, দেখো সবাই, তুমি এর আগে পুনমে প্রোগ্রাম না করলেও পুনমে কথা বলেছো, তোমরা কথা নিয়ে বলেছো, কিন্তু অন্যান্য চ্যানেলগুলো যেগুলো মানে তথাকথিত দেশভক্ত চ্যানেল, তাদের মুখ থেকে কিন্তু তাদের কথা, যারা চোখ রেখে কথা বলে তাদেরকে একজনকে দেখতে যায়নি। সে বাংলা ছেলে আলোচনাটা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অতটা কোনো সময় মানে আমাদের ঝন্টু আলী শেখকে নিয়ে কোনো সময় আলোচনা হয় না, কোনো সময় এই যে কিছুদিন আগে যে বিএসএফ কর্তা মারা গেল তাকে নিয়ে আলোচনা হয় না। এটা কিন্তু শাহিন তুমি একটা ভয়াবহ অভিযোগ করছো। দেখো তুমি যে মানে এটা কিন্তু তাহলে বাংলাকে অবজ্ঞা এবং উপেক্ষার একটা জায়গা। হ্যাঁ অবশ্যই, বাংলা মানে ওভারঅল বাংলাকে অবজ্ঞা এবং দেবাশিস, আমি এখানে একটা অ্যাড করছি, হ্যাঁ, যে এখানে আমরা আরেকবার একটা অন্যায় করব। বিজিবির হাতে উত্তরবঙ্গে একজন কৃষক উকিল বর্মন কিন্তু বন্দী হয়ে আছে আজকে বহুদিন ধরে, তার নামটাও নিতে হবে। একদম শাহিনের সাথে আমি একমত, বাংলায় কিন্তু সত্যিকারের এই পরিস্থিতিতে উকিল বর্মনকে নিয়ে যেমন কোনো কথা কেউ বলছেন, আমি আশা করছি মুখ্যমন্ত্রী তার রাজধর্ম মেনে আবার ওনার পাশে থেকে কেন্দ্রকে চাপ দিয়ে অন্তত এই কাজটা সিদ্ধ করবে। পরিবারটা হতদরিদ্র একটা পরিবার, কৃষি কাজ করছিল, নিজের জমির থেকে তুলে নিয়ে গেছে ভারত থেকে, ভাবতে পারো। ফলে এটা কিন্তু ঠিক যে অভিনবের উপরে যে হাইপটা পড়েছিল, আলোটা পড়েছিল, সেটা কিন্তু পুনমের জন্য পড়েনি বা উকিলের জন্য তো একদমই পড়ে। মানে এর জন্য বাংলা উপেক্ষিত কিনা বা যেটা শাহিন বললো আমি ওর কথা এন্ডোর্স করছি, একদম এটা বাস্তব যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে যে বিপুল পরিমাণ আলোচনা সেটা হয়নি। তবে এর সঙ্গে কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতিকে জড়িয়ে ফেললে বা মোদি বা জয়শঙ্করকে রেসপন্সিবল বললে সেটা ভুল হবে। আমি তোমার কথা মানছি, কারণ একটা বক্তব্য, তুমি কারোর একটা বক্তব্য দেখো, প্রধানমন্ত্রী একটা বক্তব্য পাবে। দেখো আমার একটা দেশের একটা যদি কনস্টেবল যদি পোস্ট বলি, সে কনস্টেবল পোস্টের যে সেই লোকটা দেশের জন্য জান দেয়, আবার যে কর্নেল আছে সেও দেশের জন্য জান দেয়, তো প্রত্যেকটা জান কিন্তু আমি সেই ক্যাটাগরিতে যাচ্ছি। তো আজকে তুমি দেখো মানে
তাদের মুখ থেকে একটা বক্তব্য নেই কিন্তু কারোর মুখ থেকে। অভিনন্দনের সময় কি প্রধানমন্ত্রী কোনো ও speech দিয়েছেন? কতজনের বক্তব্য, কতজনের পাওয়া গেছে, মিডিয়ায় হই হুল্লোড় পাওয়া গেছে, বাঙালির ছেলে বলেই হয়তো কোনো কোনো বেশ, ক্ষেত্রে বঞ্চিত। খুব ইম্পর্টেন্ট। আমি কথা না 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 এটা যখন সাইন যখন পার্টিকুলার দেশ বা কোনো দলকে টার্গেট না করে বাঙালির স্ব অভিমান নিয়ে কথা বলছে যে বাঙালি কেন উপেক্ষিত থাকবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। কল্যাণ ব্যানার্জিকে বা মমতা ব্যানার্জি বলতে হবে কেন? আজকে কল্যাণ ব্যানার্জি সাংসদ বলতে দেখো আমরা এই ক্ষেত্রে না ডিভিশন এন্ড ডাইভার্সিফিকেশনের আগে সবাই মিলে আমরা ঘরের ছেলে সরকার যা সাপোর্ট পেয়েছে, তুমি দেখো আজকের কেন্দ্রীয় সরকার যা সাপোর্ট পেয়েছে বিরোধী দলের কাছ থেকে, তুমি নরেন্দ্র মোদী পূর্ণ ভিডিওগুলো দেখো, শুধু কংগ্রেসকে আক্রমণ যে পাকিস্তান আমাকে এই করে দিয়ে চলে গেছে, হ্যান করে দিয়ে চলে, আমি থাকলে এই করে নিতাম। কিন্তু আজকে রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধী দলগুলো, আমি অতিবাম বাদ দিলাম, ওরা তো একদম মানে ওরা সেই পাকিস্তানি সাপোর্টার ভাগ ইয়েতেই পড়ে অতিবামগুলো। তো বাম থেকে শুরু করে সমস্ত দলের যে পরিমাণ সাপোর্ট আজকে পেয়েছে, আজকে কেন্দ্র সরকার পেয়েছে। তুমি বিগত দিনে কোনো বিরোধী দল এইভাবে সাপোর্ট করেছে কেন্দ্র সরকার করেনি, কিন্তু সেটা দলমত ধর্ম নির্বিশেষে করেছে। না এটা 1971 সালে দেশের পাশে কিভাবে অন্যান্য দল দাঁড়িয়েছিল সেটা শক্তি দ্বারা খুব ভালো বলতে পারবেন। বলবার জন্য সুভাষিস কিছু বলবেন, সুভাষিস আমি যাবো এরপর একটা ছোট্ট বিরতি নিই। আমি সাইনের এই বক্তব্য পুরোপুরিভাবে এন্ডোর্স করি যে যদি সত্যি বাঙালি হিসাবে উপেক্ষার পাত্র বাঙালি হয়ে থাকে কোথাও, তাহলে এটা নিয়ে কিন্তু ভাবতে হবে, চিন্তা করতে হবে কেন অভিনন্দন বর্তমানের মতো প্রচার পুণ্যমকে নিয়ে হলো না। এটা নিয়ে ওর একটা রাগ আছে বা ক্ষোভ আছে, সেটা সাইন বাঙালিত্ব নিয়ে বলছে। আমি অবশ্যই এই বিষয়ে মনিদার কাছেও যাব, কিন্তু তার আগে সুভাষিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। একটা বিরতির পর দ্রুত ফিরে আসবো। তবে ওভারঅল আমি বলি এখানে রাজনৈতিক দলের নেতা নয় বা প্রশাসনিক প্রধান নয়, একটি দলের একটি দেশের নীতি একজন বন্দীকে ফিরিয়ে এনেছে, প্রিজনার অফ ওয়ারকে ফিরিয়ে আনতে পেরেছে, এটা আমাদের কাছে আনন্দের বিষয়, খুব পরিষ্কার বলছে। আলোচনা আসলাম বিরতির পর, আলোচনা হচ্ছে বাংলা এবং বাঙালি নিয়ে, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে পূর্ণম কুমার সাউ কিন্তু বাঙালি নন, তার বাড়ি হচ্ছে বিহারে, বসবাস সূত্রে তিনি বাংলার একজন মানুষ, যেহেতু তিনি হুগলিতে থাকেন, কোন কারণের জন্য থাকেন আমরা জানি না সেটা, কিন্তু তিনি হুগলিতে থাকেন। আমি সুভাষিসদার কাছে আসবো, এই যে এক্ষেত্রে প্রিজনার অফ ওয়ার দেখাটাও কিন্তু একটা বিতর্কের জায়গা। আমার নাম সুভাষিস ব্যানার্জি, আমি মানে 100% বাঙালি, কলকাতাতেই বড় হয়েছি, বিগড়েছি এখানে। এবার বলছি আমি শুনুন, টেকনিক্যালিটিটা বুঝুন। টেকনিক্যালিটিটা হচ্ছে প্রথম যে ভদ্রলোকটির নাম বলছেন সেই ভদ্রলোকটি কোন ফোর্সের আন্ডারে আসে। ভদ্রলোকটি আসেন বিএসএফ এর আন্ডারে। বিএসএফ ইজ নট ইন্ডিয়ান আর্মি। বিএসএফ ডাজেন্ট ফল আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। বিএসএফ বর্ডার ক্রস করা ইজ এ ডেঞ্জারাস অ্যালাইনমেন্ট। বিএসএফ ফলস আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সিএপিএফ এর আন্ডারে আসে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যান্ড সেন্ট্রাল আর্মড অ্যাক্টের আন্ডারে আসে। বিএসএফ ইজ নট মিনিস্ট্রি অফ ডিফেন্স। ক্রস বর্ডার করে গিয়ে অপারেশন করছে বিএসএফ, ইট ক্যান বি ভেরি ডেঞ্জারাস ইন ইন্টারন্যাশনাল ম্যাটার। পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনারা যেটাকে বারবার করে চিহ্নিত করছেন POW, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি দাঁড়িয়ে রেকগনাইজ করে নেয় ওকে POW, তার মানে দেয়ার ইজ এ প্রেজেন্স অফ ডাব্লু, দেয়ার ইজ এ প্রেজেন্স অ্যাডমিশন অফ ডাব্লু। অ্যাডমিশন অফ ডাব্লু যখনই হবে তার মানে প্রিজনার অফ ওয়ারের অ্যাক্টের আন্ডারে এই ছেলেটি পড়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে কেন অভিনন্দনকে আমরা হাইপ দিয়েছিলাম, উনি বোধহয় বলতে চেয়েছেন অভিনন্দনের রিসিভের সময় যেই ঢাকঢোল পিটি ছিল, তাই তো শাহিনবাবু? সেটা বলতে চাইছিলেন, আমি বলে দিচ্ছি, বুঝেছি ওনার মনের কথাটা, সেটা বলতে চাইছিলেন। আমি বলছি ওটা ঢাকঢোল পেটানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে দেয়ার ওয়াজ এ ইন্টিমেশন যে অভিনন্দন ইজ মেডিকেটেড, এই জন্য এই ছেলেটিরও ক্লিনিক্যাল চেক আপ হচ্ছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। পাকিস্তানের একটা অদ্ভুত স্বভাব আছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল ভাবে একটা লোককে এমন ট্রিট করে দেয় যেই লোকটার মধ্যে তার ওরিয়েন্টেশন চেঞ্জ হয়, তার বিভিন্ন রকম। আমি টিভি চ্যানেলে বলতে চাই না, একটু পুরনো এজেন্সির বই ফই পড়লে বুঝতে পারবেন অনেক রকম ঘটনা ঘটায় পাকিস্তান। পয়েন্টটা হচ্ছে যখন একটা ডিফেন্সকে এক্সপেক্ট করছে একটা সরকার ফেরত পাঠাতে, তখন নেগোসিয়েটিং অথরিটিটাই একমাত্র অথরিটি যারা নেগোসিয়েশনটা করে। কোনো রাজ্য সরকার, কোনো কেন্দ্র সরকার, কোনো আলাদা করে কোনো পলিটিশিয়ান এই নেগোসিয়েশন করে না। এই নেগোসিয়েশনটার ব্যাকআপ দেয় ইভেন আজকে যদি মানে বলে কেউ যে নরেন্দ্র মোদী নেগোসিয়েশন করেছে বা জয়শঙ্কর করেছে, আই এম ভেরি সরি টু সে করেনি। দিস ইজ দ্য থিং।
নেগোসিয়েশন করে টিপিক্যাল টেকনিক্যাল নেগোসিয়েটাররা, এবং এই নেগোসিয়েশনে প্রতিটা ওয়ার্ড চয়ন করা হয় বুঝে বুঝে। এখানে একটা ওয়ার্ডের যদি গন্ডগোল হয় সেটা টেকনিক্যালিটিতে ধরে নেবে এবং তাকে ঢুকিয়ে নেবে। বোঝার চেষ্টা করুন, দিস ইজ এ ইললিগাল অফেন্স টু ক্রস এ ইন্টারন্যাশনাল বর্ডার। এবার যদি সেই ইললিগাল অফেন্সটা করে থাকে, এটাকে ওরা লিগালিটির আন্ডারে ফেলে যে কোনো সময় পাকিস্তান নিজের প্রিজনে নিয়ে নেবে, তখন কিন্তু পাকিস্তান লয়ের দ্বারা সে ট্রিটেড হবে। সেই যে পরিস্থিতিটা, সেই পরিধিটাকে আমাকে পেনিট্রেট করতে হবে। এই পেনিট্রেট করার জন্য যে যে পয়েন্টারগুলো আমাকে ফেলতে হবে, সেই পয়েন্টারগুলো বুঝে শুনে ফেলতে হবে। কারণ যে লোকটাকে ধরেছে সেই লোকটা কিন্তু ইন্ডিয়ান আর্মি সোলজার নয়, সেই লোকটা ইজ এ সিএপিএফ ক্যাডেট, সেই লোকটা বিএসএফ এর সোলজার। সেই বিএসএফ এর সোলজার ক্রস বর্ডার গেছে, এবার ও বলছে আমি কোনো কারণে পড়ে গেছি, আমি কোনো কারণে ঘুমিয়ে পড়েছি, হোয়াট এভার ইজ দ্য রিজন। সেই রিজনটাকে আমাদের টেবিলে জাস্টিফাই করতে হবে। আমরা যদি জাস্টিফাই না করতে পারি, বিকজ আমরা ওকে ওই বর্ডারে পেয়েছে, পাকিস্তান হ্যাভ 5000 রিজনস টু স্টপ হিম দেয়ার। সুতরাং পাকিস্তানের যে আন্তরিক পলিটিক্যাল প্রেশারটা আমরা ক্রিয়েট করতে পেরেছিলাম, তার জন্য ওরা মাথাটা নিচু করতে বাধ্য হয়েছে। ওরা যে একে ফেরত দিয়েছে, আমি আপনাকে বলছি অভিনন্দন বর্তমানের থেকে অনেক অনেক বড় কেস হচ্ছে এটা। এই ফেরত পাওয়াটা, এটা কিন্তু ইজ নট এন ইজি নেগোসিয়েশন। কারণ এন্ড অফ দ্য ডে হি ওয়াজ এন এয়ারফোর্স অফিসার, হি ওয়াজ এ ফাইটার পাইলট, আর এন্ড অফ দ্য ডে দিস গাই ইজ এ বিএসএফ জওয়ান। দুজনের মধ্যে অঙ্কটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং এই দুজনকে অঙ্কটাকে একসাথে মিলিয়ে ভাবলে চলবে না। আমি জানি এর মধ্যে হাজার অ্যাঙ্গেল হতে পারে, হাজার দুঃখ লাগা ভালো লাগা হতে পারে, কিন্তু স্যার উইথ অল ডিউ রেসপেক্ট টু অল অফ ইউ ইন দ্য প্যানেল, দিস এ ভেরি ভেরি টেকনিক্যাল নেগোসিয়েশন, এবং এটাতে আই এম স্যালিউটিং দ্য নেগোসিয়েটার। আমার জানার দরকার নেই কে কেন্দ্র সরকারে আছে, কে রাজ্য সরকারে আছে, কে অমুক সরকারে, কে তমুক সরকারে। সেলিউট টু দ্য নেগোসিয়েটার, যারা নেগোসিয়েশন করেছে এবং করে। আরেকটা জিনিস বুঝে নেবেন, আগের দিন রণধীর জয়সওয়ালকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, একদম উনি কোনো উত্তর দেননি। না, উনি বলেছেন এটা বিদেশ মন্ত্রকের বিষয় নয়, এটা প্রতিরক্ষা মন্ত্রক। এক্স্যাক্টলি তার মানে উনি বুঝিয়ে দিয়েছেন যে এটা কিন্তু শুধুমাত্র ডিপার্টমেন্টাল নেগোসিয়েশনের মধ্যে দিয়ে হবে। আমরা ইন্টার ডিপার্টমেন্টাল ভাবে কোনো রকম ভাবে ওভারল্যাপ করব না, কারণ যেই মুহূর্তে ওভারল্যাপ করতো সেই মুহূর্তে ডিফেন্স ডক্ট্রিনের সাথে আমাদের ফরেন পলিসির ডক্ট্রিনটা ওভারল্যাপ করে যেত। এক্স্যাক্টলি এই জন্য উনি করেননি ইন্টারফারেন্স। বেশ, আমার মনে হয় শাহিন বুঝতে পেরেছে এই ব্যাপারটা। আশা করি এখানে দুঃখ, ভালো লাগা, প্রাদেশিকতার বিষয়টা মাথায় আসাটাই উচিত নয়। পুরোপুরি একটা টেকনিক্যালিটিসের বিষয়, যেটা সুভাষিস দা বলবার পর আমাদের কাছেও সবার কাছে অনেকটা পরিষ্কার হলো। আর চলে যাবো শক্তিদার কাছে। শক্তিদা, দুটো প্রশ্ন উঠলো। এক, আমার মনে হয় যে সুভাষিস দা বলবার পর আর সেই অর্থে কোনো প্রশ্ন আপনার কাছে থাকবে না যে এই ফেরত পাওয়া পূর্ণম কুমার সাউকে নিয়ে। কিন্তু এই যে বারবার করে একটা কথা আসছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো, যেটা শাহিন তুললো, যে যেভাবে প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছে, এটা খানিকটা বিরল বলে শাহিনের দাবি। 71 এরকম হয়েছিল। দেখো দেবাশিস, না না, আমি দেবাশিস তোমাকে একটা কথা বলি। 28শে এপ্রিল লোকসভার অপোজিশন লিডার রাহুল গান্ধী, রাজ্যসভার অপোজিশন লিডার মল্লিকার্জুন খার্গে রিটেন বললেন নরেন্দ্র মোদীকে যে আপনি একটা সেশন ডাকুন, এবং দ্য কান্ট্রি ইজ অ্যাট স্টেক, ইট ইজ দ্য টাইম টু শো আওয়ার ইউনিফিকেশন দ্যাট অ্যাবাভ ফ্রম এনি পলিটিক্যাল ন্যারো আউটলুক উই আর ইউনাইটেড। দুর্ভাগ্যক্রমে দুবার ডেকেও, সর্বদলীয় মিটিং ডেকেও প্রধানমন্ত্রী অ্যাবসেন্ট হয়ে রইলেন। এটা একটা ব্যাপারটা হচ্ছে যে আজকে ভারতবর্ষ, আমরা যেটা রাজনীতিতে শিখেছি, আগে দেশ বড়, তারপরে দল। দেশ যদি না থাকে দলটা করবো কোথায়? তুমি 1971 করছো, অত দূর যাওয়ার দরকার নেই। 62তে অটল বিহারী বাজপেয়ী, পণ্ডিত জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার, অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে বলছিলেন, কিন্তু জওহরলাল নেহরু কখনো তাকে বলেননি যে তিনি দেশবিরোধী। আজকে অনেক জায়গায় বলা হচ্ছে যে কংগ্রেস এই মুহূর্তে কেন তুলছে, কেন তুলবে না? আমাকে একটা কথা বলো তো। একটা কথা আমি জানতে চাই, যে কোনো কিছুর আগেই হঠাৎ ওয়াশিংটন থেকে একটা ডিক্লারেশন হলো যে আমরা দুটো পরমাণু শক্তিধর দেশকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিষ্ক্রিয় করেছি এবং সিজফায়ার হয়েছে। কেন অন দ্যাট পার্টিকুলার ডে? আমার প্রাইম মিনিস্টারের স্টেটমেন্টটা তো দেরি হবে কেন? আমরা কি তাহলে আমাদের চুক্তিটা কী ছিল? আমাদের চুক্তিটা ছিল ভারতের পররাষ্ট্র নীতির ওপর, ভারতের সার্বভৌমিকতার ওপর কথা বলার অধিকার,
কোনো রাষ্ট্রের নেই। আজকে আমেরিকা এই প্রস্তাবও দিচ্ছে থার্ড একটা কোনো জায়গায় দুই দেশকে বসিয়ে দেবে। হু আর ইউএসএ? আমরা জানতে চাই যে আজকে ভারতবর্ষের, আজকে তুমি না, যেটা বললে, আপনি তো আবার আমেরিকার জায়গাটা চলে গেলেন। না। আজকে আপনাদেরও আজ যেটা আমি জানতে পেরেছি হ্যাঁ। যে আপনাদের রাজনৈতিকভাবে একটা বিরাট আজকে মানে প্রোগ্রাম ছিল, রাজনৈতিক প্রোগ্রাম যাই থাক, না রাজনৈতিক যে প্রোগ্রাম ও ছিল না এটাই। ফিরলে, তুমি না, যেটা আপনি বলতে একটু চাইছো শুনে নিন, পূর্ণাম না ফিরলে আপনি আমরা না না blame আপনার করতাম, না- এই তো? না ফিরলে না, আপনাদের আজকে একটা পরিকল্পনা ছিল যে বিকেলের দিকে সারা ভারতবর্ষ জুড়ে কেন মানে এই যে যুদ্ধের সাফল্য বা প্রতিরক্ষার সাফল্য বা এয়ার ডিফেন্স সিস্টেম এসব নিয়ে গর্বের কতটা আপনারা গর্বিত, এটা তো অবশ্যই কংগ্রেস বারবার করে বলেছে। মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। কিন্তু পূর্ণম কুমার সাউকে কেন ফেরানো হচ্ছে না? আপনারা যখন প্রতিবাদী মঞ্চ বাঁধছেন কোথাও, তার মানে কি আপনারা ট্রাইং টু পুট প্রেশার অন দ্য গভর্নমেন্ট, আপনারা সরকারের উপর একটা প্রেশার দিতে চেষ্টা না করছেন। দেবাশিস, ইউ আর নট, এখন এই দেবাশিস ইউ আর নট 100% তাহলে correct। প্রতিবাদী মঞ্চের না না, প্রতিবাদের মঞ্চের মানেটা কি আমি তো বুঝলাম না তাহলে। যেটা সুভাষিস বাবু ক্লিয়ার করে দিয়েছে পূর্ণমের ব্যাপারটা, ক্লারিফিকেশন করে দিয়েছে। তো এটা নিশ্চয়ই একা সুভাষিস বাবু জানে না, কংগ্রেসের বহু নেতা জানতো এটা। না না, এটা অনেকেরই জানা নেই। নলেজ। আচ্ছা, তার মানে সুভাষিস ব্যানার্জি যেটা বললো এটা কংগ্রেস জানতো না, না এটা না, আপনি স্বীকার করছেন। কংগ্রেস জানতো না তা না। ও। বিএসএফ কার আন্ডারে? এটা যে অমিত শাহর আন্ডারে না, তাহলে বিদেশ আপনারা মন্ত্রকের প্রতিবাদী আন্ডারে? মঞ্চ বাদছিলেন কেন? আমরা আমাকে প্রতিবাদী পরিষ্কার মঞ্চ, উত্তরটা দিন। আমরা প্রতিবাদী মঞ্চ আপনারা কেন এক এক সরকারের করে উপর বলছি। ভরসা রাখতে পারলেন এক না? এক করে বলছি আমরা কেন আপনারা পারছি না। ভরসার থেকে চ্যুত না, হলেন আমরা কেন? ভরসা, বলুন। আরে বাবা, যদি একটা জায়গায় গিয়ে আজকে অপারেশন সিন্দুর আমরা অ্যাডমিট করি, আজকে একটার পর একটা ঘাঁটি ধ্বংস হয়েছে, আমরা স্যালুট জানাই। স্যালুট জানাই ভারতবর্ষের সেনাবাহিনীকে, স্যালুট জানাই ভারতবর্ষের নৌবাহিনীকে, স্যালুট জানাই ভারতবর্ষের স্থল বাহিনীকে। ইট ডাজন্ট মিন আজকে তুমি আমাকে এইটার উত্তর দাও যে আজকে প্রধানমন্ত্রী, আজকে কর্ণাটক, আজকে তেলেঙ্গানা, আজকে পশ্চিমবাংলা, আজকে দক্ষিণ ভারতের চিফ মিনিস্টারদের ডেকে কেন উনি সবার সঙ্গে বসে, এটাকে লুকানোর কোনো ব্যাপার? কোনটা কি বিষয়? যে বাইরের থেকে আক্রমণ হচ্ছে দেশ, শুধুমাত্র আমি আমার চাই প্রচার করে যাব, ইট ডাজন্ট মিন আমরা সেটার বিরুদ্ধেই আছি। কি চাইছেন আমি তো সেটা আমরা এটাই চাইছি যে উনি এক্সপ্লেনেশন দিন ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে। কি কিসের এক্সপ্লেনেশন দেবেন? যে উনি তো explanation- দুটো প্রেস না, না, কনফারেন্স করেছেন, আরে সেটা তারপরে অনেক আপনার পরে। কোথায় প্রশ্নটা আছে বলুন না? তো প্রশ্নটা উনি- হচ্ছে আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, আমেরিকানই হচ্ছে Yes, প্রশ্ন। আচ্ছা। প্রশ্নটা হচ্ছে আমেরিকা। বেশ আমেরিকানই হচ্ছে প্রশ্ন। আমেরিকা আমার গডফাদার কিন্তু নয়। না ঠিক, আমেরিকা ঠিক, আমার ঠিক। godfather না, নয়। একদম আর ইন্দিরা গান্ধী যেটা এটা বললে- একটা বড় ইস্যু দাদা। না, না। এটা নিয়ে আমাকে আপনি এখন একটু থামলে মনিতাকে যে এই জায়গা দিয়ে শুরু করব। এক মিনিট। ইন্দিরা গান্ধী 9 মাস পর হ্যাঁ, একদম, 13 দিনে থামস আপ একদম পাকিস্তানকে দু টুকরো করে দিয়েছিল। একদম ঠিক। ইন্দিরা গান্ধীর 1971-এর ভূমিকা নিয়ে কেউ কোনো আলোচনা মানে দ্বিধা দ্বন্দ্ব নেই। মণিকাঞ্চন পাল এখানে বসে রয়েছে, আদ্যন্ত বিজেপি করা একজন মানুষ, তিনিও বলতে পারবেন না যে 1971 সালে ইন্দিরা গান্ধীর ভূমিকা খুব খারাপ ছিল ইত্যাদি। আমি শুনিনি কোনোদিন প্যানেল, আজকে বললে হয়তো সেটা আমার কাছে নতুন হবে শোনাটা। কিন্তু দেশের সরকার বা বিদেশ নীতি বা এই যে যেটা বলে দিলেন সুভাষিস দা, যে ব্যাখ্যাটা করলেন, এরপরে আজকে কংগ্রেসের যে একটা নেশন ওয়াইজ একটা মানে একটা তাদের প্ল্যান ছিল যে কেন পূর্ণম কুমার সাউকে ফেরত আনা হচ্ছে না, তার জন্য আমরা প্রতিবাদ মঞ্চ বেঁধে সরকারের উপর স্ট্রেস তৈরি করার চেষ্টা করব বা প্রেশার রাখবার চেষ্টা করব, সেটা ব্যর্থ হয়েছে। মানে ব্যর্থ হয়েছে আমি বলবো, সেটার প্রয়োজন হচ্ছে না এখন। কিন্তু এই যে সরকারের, আপনারা একদিকে বলছেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী গিয়ে সাপোর্ট দিয়েছে, ব্যাক সাপোর্ট দিয়েছে, মানে বিরোধী দল যখন পাশে দাঁড়াবে সেটা একটা ব্যাকবোনের মতো কাজ করবে, ঠিক। কিন্তু আপনারা যুদ্ধ শেষ না হতেই আপনারা আবার এই বিষয়ে পলিটিক্যালি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। মানে দুটো জিনিস কি করে হয়? মানে যুদ্ধ নয়, যুদ্ধ নয়। আমার আচ্ছা, মনিদার কাছে যাব, কিন্তু মনিদার কাছে যাওয়ার আগে আমার যে টিম, তার কাছে আমার রিকোয়েস্ট যে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকাটা যদি একবার আমরা দেখিয়ে নিতে পারি, মনিদা একসঙ্গে উত্তর দেবেন, কারণ শক্তিদার মূল প্রশ্ন আমেরিকার ইন্টারফারেন্স নিয়ে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প একেবারে ডেট ওয়াইজ আমরা দেখাবো, একবার নয়, দুবার নয়, তিনবার ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারে, মানে এখন এটা একটা রেগুলার রুটিনের মতো হয়ে গেছে, এর জন্য আমি খুব ইন্টারেস্টেড, সুভাষিস দাও বলবেন যে ডোনাল্ড ট্রাম্প কেন প্রত্যেক দিন তিনি সামনে আসছেন এবং বলছেন আমার কৃতিত্ব, আমি থামিয়ে দিয়েছি পরমাণু যুদ্ধ।
আমি বলেছি বলেই হয়েছে, ওভারনাইট আলোচনা হয়েছে। শুনুন। এই পোস্ট যখন আসে 10 তারিখে, যখন এই পোস্ট আসে আমরা প্রথমে খানিকটা ডাউটফুল ছিলাম যে আদতেও কি এটা ডোনাল্ড ট্রাম্পের পোস্ট। তার পরবর্তীকালে আমরা বিদেশ মন্ত্রকের থেকে আমরা স্পিচ পেলাম, মানে বলা যেতে পারে যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি, যেহেতু যুদ্ধ নয় টেকনিক্যালি টার্মসটা ব্যবহার করা যাবে না, সংঘর্ষ বিরতির ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এবং দুদেশের মধ্যে সিজফায়ার হচ্ছে, এটা আমরা এই বাঁদিকে যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 10/5/2025 এই পোস্টটা আসার পর প্রথম আমরা জানতে পারি। এর কিছুক্ষণের মধ্যে মানে ইন বিটুইন 30 মিনিটস বিদেশ মন্ত্রক তারা প্রেস করে এবং তারা জানায় যে সিজফায়ার হয়েছে, এরকম একটা ভূমিকা। কোথাও আমেরিকার কথা উল্লেখ করা হয়নি। আবার আই রিপিট এগেইন, বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, প্রধানমন্ত্রী কেউ কোথাও আমেরিকার কথা উল্লেখ করেননি একবারও। কারণ এরপরে পাবলিকের উদ্দেশ্যে আমরা দুটোবার আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য পেয়েছি। দ্বিতীয়ত 12 তারিখে ঠিক তার একদিন পরে কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। An immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. And they were going at it hot and heavy, and it was seemingly not going to stop. We helped a lot. We helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. And all of a sudden they said, I think we're going to stop. As I said in my inaugural address, my greatest hope is to be a peacemaker and to be a unifier. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. And they both have very powerful leaders, very strong leaders, good leaders, smart leaders. It all stopped. Actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that? খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে ভারত কি বলছে। ব্যবসা বন্ধ করে দেব এই কথা বলার পর দুই দেশ সিজফায়ারের রাজি হয়ে গেল, কি বলছে ভারতের বিদেশ মন্ত্রক, শুনব। From the time of Operation Sindoor commenced on 7th May till the understanding on cessation of firing and military action on 10th May, there were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. हमारा लंबे अरसे से यही राष्ट्रीय पक्ष रहा है कि भारतीय केंद्र शासित प्रदेश जम्मू और कश्मीर से संबंधित किसी भी मुद्दे को भारत और पाकिस्तान को द्विपक्षीय तरीके से ही हल करना है। পরিষ্কারভাবে পাকিস্তান ইস্যু নিজেদের ইস্যু, যুদ্ধ নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, কোনো কথা বাণিজ্য নিয়ে হয়নি, বিদেশ মন্ত্রক বলছে। একটা ছোট্ট ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে বড় দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি বলেছেন ব্যবসা বন্ধের হুঁশিয়ারিতেই দু দেশের মধ্যে যুদ্ধবিরাম হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে ব্যবসা বন্ধ নিয়ে কেন এত চোখ রাঙানি মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা বন্ধ করলে কি পরিমাণ ক্ষতি হতে পারে ভারতের? প্রসঙ্গত ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হল মার্কিন যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থবর্ষে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড 118.2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। ওই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল 36.8 বিলিয়ন মার্কিন ডলার। এক নজরে দেখে নেওয়া যাক ভারত থেকে যুক্তরাষ্ট্র কি কি সামগ্রী রপ্তানি করে। ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক পণ্য, রত্ন ও গহনা, ওষুধজাত পণ্য, হালকা অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম, বৈদ্যুতিক সরঞ্জাম, বস্ত্র ও পোশাক শিল্পের পণ্য, তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার পরিষেবা প্রভৃতি। অন্যদিকে আমেরিকা থেকে ভারতে যন্ত্রপাতি, রাসায়নিক, ইলেকট্রনিক্স এবং যানবাহন আমদানি করা হয়। এই পরিসংখ্যানেই স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই দ্বিপাক্ষিক বাণিজ্য কেন এত গুরুত্বপূর্ণ। এছাড়া এফডিআই প্রবাহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে তৃতীয় বৃহত্তম বিনিয়োগকারী। তাই মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করলে ভারতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সেজন্যই কি ভারত পাকিস্তান সংঘাত বন্ধের জন্য ব্যবসা বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের? ক্যালকাটা নিউজ। মনিদা, এই মানে যে তথ্য আমরা দিলাম, আমি থ্যাঙ্কস জানাই। খুব শেষ সময়, অল্প সময় আমরা এই প্রতিবেদন তৈরি করেছি। সেখানে দেখা যাচ্ছে 23-24 অর্থবর্ষে প্রায় $150 বিলিয়ন মানে ট্রেড মানি আর কি বলা হচ্ছে। মানে এই অঙ্কের এই ব্যবসা বারবার করে কিন্তু ট্রাম্প বারবার একই কথা রিপিট করছে, যদিও ভারত অস্বীকার করেছে। সত্যিটা কি? দেখুন, 2-3টে বিষয় অনেক প্রশ্ন আসলো এখানে। আমি যেটা প্রথমে আলোচনা করছিল, সাইন বলছিল বাঙালির বিষয়টা, এটা নিয়ে আমি এই সংকীর্ণ রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। সুভাষিসবাবু ঠিকঠাক বলেই অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন। আর এটাও ঠিক, যখন অভিনন্দন ধরা পড়েছিল তখনও তো মমতা ব্যানার্জি সেরকমভাবে প্রেস করেনি। তার মানে কি উনি পাঞ্জাবি বিরোধী আমি বলবো? তা তো নয়। ভাগ্যিস আপনি বলেননি, তখন শাইন অনেক বাচ্চা ছিল। তো সুতরাং আমি এই ইস্যুটাই সংকীর্ণ রাজনীতি করতে চাইছি না। কিছু আমি এটা নিয়ে বলতে পারতাম। আমি মুর্শিদাবাদের হিন্দুরা এখনো গঙ্গার এপারে চলেছে, যে তাদের ফেরাতে পারিনি, উনি ওখানে ফেরাতে গেছেন। আগে নিজের রাজ্যে হিন্দুগুলোকে ফেরান, ঠিক আছে। বিষয় যেটা হচ্ছে, শক্তিদা অনেক অভিজ্ঞ আমার থেকে, সে তা সত্ত্বেও কয়েকটা পয়েন্ট সমালোচনা সবারই করতে হয়। আমার দেশে রামও সমালোচিত হয়। তো সুতরাং সেখানে দাঁড়িয়ে 71-এর যুদ্ধের জন্য বিরোধী দল যেমন ইন্দিরা গান্ধীকেও সম্মান জানিয়েছে, সেরকম আর্মিকেও সম্মান জানিয়েছে। দুজনের নেতৃত্বেরও দরকার আছে। আমরা কিন্তু পাকিস্তানের মতো নয় যে আর্মিরা চালাবে সব কিছু। দুজনকে আমরা কিন্তু ধন্যবাদ জানিয়েছি। সুতরাং এইখানে বিরোধীদের আসে না। কিন্তু যে পয়েন্টগুলো এখানে উনি তুললেন, যে সেশন, একটা অপারেশন চলছে, আজকেও প্রেস বিবৃতি আছে যে অপারেশন সিন্দুর অফ হয়নি, কিন্তু এখনো চলছে। সেখানে কি সেশন ডাকা যায়? বিষয় সেটা নাম্বার 1। মানে ইট ইজ ইন পজ মোড। হ্যাঁ, পজ মোড। নাম্বার 2, এই সময় সেশন ডাকা যায় না। আমি অনেক আর্মির ব্রিগেডিয়ার, মেজর জেনারেলের বক্তব্য শোনার পর আমার কথাটা বলছি, যে এখানে এরকমভাবে সেশন ডাকা যায় না। নাম্বার 2, যে কথাটা বললেন বিরোধীরা করছে, শক্তিদা আপনার সময় বলবেন তো যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্যকে পাকিস্তান ইউএন ফোরামে বা ইন্টারন্যাশনাল ফোরামে তাদের ডোসিয়ারে ইউজ করেছে, কিন্তু রাহুল গান্ধী, তারপরে ওই মণিশঙ্কর আয়ার, এদের কথা কিন্তু ওরা ডোসিয়ারে ডকুমেন্টেড করে ইন্টারন্যাশনাল ফোরামে পোস্ট করেছে। তাহলে বিরোধিতাটা কারা বেশি করছে? আপনারা করছেন না আমরা করেছিলাম? নাম্বার 3, যে বললেন যে কারো কাছে মাথা নত করা হয়নি। যখন 71-এর পরে অত সৈন্য ছাড়া ধরা পড়ে, পিওকে তো ছিল, এখন আপনারা বলছেন পিওকে যে, তখনও তো পিওকে ছিল, তখন আপনারা নিয়ে নিলেন না কেন? তো সুতরাং তারপরে রাশিয়া ইউএনএতে ভেটো দিয়েছিল, ভারতের পক্ষে হয়ে দিয়েছিল। কিন্তু ভারত যদি রাশিয়ার কাছে রিকোয়েস্ট না করতো, রাশিয়ার কি এসে যায় ভারতের হয়ে লড়াই করার? তো সুতরাং যেটা বলছেন যে আমরা কোনোদিন মাথা নত করিনি, সেটা তথ্যটাও কিন্তু ভুল। মানে 71-এ আমেরিকা কিন্তু বিরোধিতাই করেছিল, এমনকি যুদ্ধজাহাজ রণতরী তারা পাঠিয়েছিল, কিন্তু রাশিয়া এই সময় পাশে দাঁড়িয়েছিল। আমি অস্বীকার করছি না, রাশিয়া ভেটো দিয়ে, ওর পাশে থাকা না, ভেটো দিয়েছে ইউএনএ। তো সুতরাং রাশিয়া সেদিন কেন করেছিল? সুতরাং ইন্দিরা গান্ধী বা আমাদের ভারত তাকে রিকোয়েস্ট করেছিল বলেই তো দিয়েছিল। নাম্বার 4, অ্যাটম বোম যে কি যেটা বলে পরীক্ষা করার সময় ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। ইন্দিরা গান্ধী ঘোষণা করার, মানে ভারত ঘোষণা করার আগেই কিন্তু রাশিয়া আর আমেরিকা ঘোষণা করে দিয়েছিল যে ভারত অ্যাটমিক রিসার্চ করছে, সেটা টেস্ট হয়েছে। কিন্তু পোখরানে যখন অটলজির সময় হলো, কিন্তু অটলজি প্রথমে ঘোষণা করেছিল, ইউএসএ, রাশিয়া, পৃথিবীর কোনো দেশ কিন্তু টের পায়নি। পার্থক্য কিন্তু ছিল। সুতরাং একটা তর্ক হয়ে বলাটা আমার মনে হয় না এই সময়ে ঠিক হচ্ছে। যে বিষয়গুলো আরো উঠে আসলো, এবার এই বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার আমি আসছি এই বাণিজ্যের ক্ষেত্রেই আসছি। দেখুন, স্কুলে অনেক সময় কোশ্চেন থাকে, একটা ছোট দাগ, একটা বড় দাগ। এবার ছোট দাগটা বড় হবে কি করে? হয় বড় দাগটাকে মুছতে হবে, নালে নিজেকে বড় করতে হবে। আজকে ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সুইজারল্যান্ড, এই যে একটা ইকোনমি জোন তৈরি করছে নিজেদের, সাউথ আফ্রিকা, এই যে একটা টিম তৈরি করে একটা প্যারালাল ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ইকোনমিক্যাল একটা সিস্টেম তৈরি করছে, এটা কিন্তু কম জিনিস নয়। এখানে ভয় পাচ্ছে আমেরিকা। কেন? এটা তো আগেও করতে পারতো, করেনি বলে বলছি না যে অন্যায় করেছে, কিন্তু এইরকম ধরনের চিন্তা ভাবনা যে আমি ছোট আছি, আমার দেশটাকে বড় করে দিই না, প্যারালাল একটা তৈরি করি না ইন্টারন্যাশনাল ফোরাম, সেটা কিন্তু তৈরি করছে। সেই কারণে ভয়। এইখানে এবার যে আসছি, যেটা ট্রাম্পের ইস্যুতে বারবার বলা হচ্ছে,
পাকিস্তান, তোমাদের কাছে ডকুমেন্ট আছে বা ভিডিও আছে, দেখাও। পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু প্রেস করে বলেছে থ্যাংক ইউ আমেরিকা। একটা বিজেপি নেতা বা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী এমইএ কোথাও আমাকে বলুক যে ইন্ডিয়া এই ঘটনার পরে পোস্ট দেওয়ার পরে বলেছে থ্যাংক ইউ আমেরিকা। একটা জায়গায় দেখা। না, থ্যাংক ইউ বলার প্রশ্ন নেই, ইউএসএ শব্দটাই আসে, শব্দটাই আর উচ্চারণ USA করেনি। আমি তো শব্দটাই সেটাই আসে। বলছি, শব্দটাই আসবে, উচ্চারণ একটু করেনি। সময়, হ্যাঁ। কেউ যদি এখন আগ বাড়িয়ে বলে আমি মরল, তাহলে ইন্ডিয়ার কি করার আছে? বা তোমার বাড়িতেও কেউ যদি বলে তোমার কি করার? তোমার প্রধানমন্ত্রী তো ভোট প্রচারে গেছে তখন। বিষয় আছে। আরে ভাই, তোমার প্রধানমন্ত্রী ভোট প্রচারে গেছে তখন ওখানে। মাঝখান দিয়ে কথা বলো না। এবার যে বিষয় বস মেনে বসে আছে। আচ্ছা, এবার এই যুদ্ধে এইখানে যেটা হয়েছে, আচ্ছা, একটা কথা মাঝখানে আমি উল্লেখ করে দিই, প্রধানমন্ত্রী ইসরায়েলও গেছে, প্যালেস্টাইনেও গেছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার তার আমি মানে এর এটা মধ্যে নয় যে যেতে তিনি চাই না। দেবাশিস, জঙ্গিবাদকে please, সমর্থন করছেন। তার- দেবাশিস, এইটা একটা এই যে সংকীর্ণতার প্রমাণ বাঙালি করে এখন দিচ্ছিল, ডিবেটের সময় সেই সংকীর্ণতার প্রমাণ দিচ্ছে। কথা বলে কথা শোনার ধৈর্য নেই, ডিস্টার্ব করতে হবে যাতে সত্যি কথাটা মানুষের কাছে না আসে। মনিদা, নাম্বার 5 যে হচ্ছে, যেটা হচ্ছে এইবার পাকিস্তান ইন্ডিয়ার যে অপারেশন সিন্দুর হওয়ার পরে যে গার্ডগুলো ধ্বংস হয়েছে, জেট হয়েছে, মিসাইল, ওদের মিসাইল হয়েছে PL-15 যেটা চায়নার, JF-17 যেটা এয়ারক্রাফট, সেগুলো ধ্বংস হয়েছে। এগুলো পুরো চায়নার। মানে চায়না এবং আমেরিকা। আমি বলছি, আমি তথ্য দিয়ে বলছি, না, আমি যে তথ্য আমি শেষ করছি, যে 23-24-এ পাকিস্তান চায়না থেকে ওদের যে অ্যামুনিশন ওরা বাইরে থেকে কেনে তার 80% চায়না থেকে নিয়েছে, এবং এই তার ভ্যালু হচ্ছে $5 বিলিয়ন ইকুইভ্যালেন্ট টু প্রায় 40,000 কোটি টাকা। তো সুতরাং এই টাকা নিয়ে এইবার যেভাবে ধ্বংসস্তূপ নেমেছে, সেখানে তো চায়না মুখ পুড়েছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটও নষ্ট হচ্ছে। সেই কারণে আজকে চায়নাকে আটকানোর জন্য আমেরিকা বেরিয়ে পড়েছে। সুভাষিস দা, আমি সময় খুব কম। তাড়াতাড়ি করে আমি দুটো পয়েন্ট বলে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে, স্যার আমাদের স্যার শক্তিদা, হ্যাঁ শক্তি স্যার বলেছিলেন আমাদের এখানে যে কেন ইন্ডিয়া নাম নিচ্ছে না, ডোনাল্ড ট্রাম্পের নাম নিচ্ছে না। পয়েন্টটা হচ্ছে উই ডু নট রিকগনাইজ ইন্টারভেনশন আনলেস প্রোভোকড। আমাদের ফরেন অ্যাফেয়ার্সের মধ্যে একটা লাইন, ঠিক আছে, উই আর ফলোয়িং আওয়ার ফরেন পলিসি ডক্ট্রিন, সিম্পল অ্যান্ড স্ট্রেট। সেকেন্ড, আমরা কেন ট্রাম্প আমাদের আগে টুইট করলো, দুজনের মধ্যে টেলিফোন কল হচ্ছিল, DGMO-I DGMO-P, রিকোয়েস্ট এসেছিল DGMO-P থেকে, P মানে এখানে পাকিস্তান, I মানে ইন্ডিয়া, DGMO-P থেকে পয়েন্টটা হচ্ছিল DGMO-I। দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছে, মানে নেগোসিয়েশন হয়েছে, কথাবার্তা হওয়ার পরে ডিসিশন হয়েছে যে সিজফায়ারটা আমরা মানতে চলেছি। আমরা কেন ধরে নিচ্ছি যে সিজফায়ারের ইনফরমেশনটা ট্রাম্পকে পাস করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ওয়েন দ্য ফার্স্ট অ্যাপ্রোচ টু ট্রাম্প ওয়াজ মেড বাই পাকিস্তান? তাহলে আমরা কেন ধরে নিচ্ছি না যে সিজফায়ার ডিসকাশনটার যে ইনফরমেশনটা আছে সেটা পোটাসকে পাস করেছে DGMO-P? কারণ DGMO-P এর সেখানে একটা ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্টটা কি সেটা আমি ডিপ্লোমেসিতে এখন বুঝিয়ে দিচ্ছি বসে। ইন্টারেস্টটা হচ্ছে, যদি ইন্ডিয়ার পাবলিকেশনসের আগে যেটা ট্রাম্পকে দিয়ে টুইটটা করিয়ে নিল, তাতে এটা প্রথমেই প্রমাণ হয়ে গেল যে ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক উইন হয়নি ডিউরিং দ্য টেলিফোন কল, কারণ দেয়ার ইজ এ ইন্টারভেনশন অফ দি থার্ড পার্টি। সেকেন্ড অর্ডারটা কি হয়ে গেল, যে যখনই ওই লোকটা টুইটটা করে দিল, তার মানে দ্য এন্টায়ার ক্রেডিট লবি goes to US ইন্ডিয়ার কাছে আসলো না। তার মানে কি হয়ে গেল, the third party becomes the leader here, not the DGMO-I or the DGMO-P. This is the main diplomacy. আমি ঝন্টুদার কাছে একটু যাই। ঝন্টুদা, তাই মনে হচ্ছে, আমি শেষ করব, হাতে একদম সময়। ফোন করেছে 3:35-এ আমেরিকা করেছে, সামনে মাঝের যে আড়াই ঘন্টা সময় কি হয়েছে? এই প্রশ্ন বড় প্রশ্ন আমেরিকার ভূমিকা নিয়ে, টেকনিক্যালিটিস। ঝন্টুদা, জাস্ট প্লিজ এক দু লাইনের মধ্যে। আমি দু লাইনেই বলছি, আমেরিকার প্রেসিডেন্টের অতি সক্রিয় হয়ে খ্যাপামিটা আজকে কিন্তু একটা হাস্যকৌতুক জায়গায় চলে গেছে। খেয়াল রাখতে হবে, আমেরিকাও কিন্তু এখন ব্যবসায়িক ক্ষেত্রে চীনের দ্বারা কিন্তু নত জানু। 10 থেকে 30% ভারতের এক্সপোর্ট ইম্পোর্টের ডিপেন্ডেন্সি কিন্তু আমেরিকারও আছে। এবং আরেকটা একটা লাইন বলতে গেলে আমি আর শক্তি জাস্ট 2 সেকেন্ডের একটা লাইন বলছি, জাস্ট একটা লাইন। সেটা হলো যে ঝন্টুদাকে আমি সাপোর্ট করে বলছি, আমেরিকা যখন ট্রেডের থ্রেটটা দিয়েছে না, আমি একটা ইন্ডিয়ান হিসেবে একটা কথা বলছি, আমরা ব্রিক্সে US ডলার রিপ্লেস হবে কি হবে না
একমাত্র ইন্ডিয়া সাপোর্ট করেছিল ইউএস কে, আমরাও সেটা নিয়ে ভেবে দেখবো যে ব্রিক্স থেকে ইউএস ডলারকে রিপ্লেস করা যায় কিনা। তবে আজকের দিনে দাঁড়িয়ে টার্কি এবং আজারবাইজান নিয়েও প্রশ্ন আসছে। আমি পরের যদি এরকম একটা কম্প্যাক্ট প্যানেল পাই আমার খুব ভালো লাগছে, প্রত্যেকেই খুব ফ্রুটফুল এবং ইনপুট দিয়েছেন আজকের অনুষ্ঠানে প্রত্যেকে। আমি যদি এই প্যানেল পাই আবারও জিজ্ঞেস করবো যে টার্কি এবং আজারবাইজান নিয়ে কি পদক্ষেপ ভারত নিতে চলেছে আগামী সময়। আজকে এই সময় শেষ করতে হবে এই অনুষ্ঠান, আজকে হাতে একেবারে সময় নেই।